বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। গতকাল একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমেরিকার সঙ্গে সৌদি আরবের একটা মানবিক পরমাণু চুক্তি হবে, সেটা ঘোষণা হয়েছে। কিন্তু দেখা গেল আজকে তার একটা খানিক বিপরীত খবর এসে পৌঁছালো। কেন খানিক বিপরীত খবর আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে কালকে যেটা ঠিক হয়েছিল যে এরকম একটা মানবিক পারমাণবিক চুক্তি, সেটা দুই দেশের মধ্যে অনুমোদিত হয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি যেটা হয়েছিল বেসরকারি বেসামরিক পারমাণবিক চুক্তি, তো সেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে তাতে একটা বড় আবার শর্ত জুড়ে দিয়েছেন। শর্তটা হচ্ছে এই যে তিনি এখন বলছেন যে এটা তখনই সম্ভব হবে যদি এখন সৌদি আরব যে AP1000 এই যে পারমাণবিক চুক্তিটা চুল্লি নির্মাণের কাজটা আমেরিকান কোম্পানি করবে, তার আগের শর্ত হচ্ছে যে ওয়াশিংটন যে চুক্তিটা ঘোষণা করেছিল সেই চুক্তির একটা শর্ত হবে যে সৌদি আরবকে যে আব্রাহাম অ্যাকর্ড, সে আব্রাহাম অ্যাকর্ডটাকে সই করতে হবে, যাতে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কটাকে স্বাভাবিক করে নিয়ে যায় এবং এই চুক্তিটাকে এগিয়ে নিয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে এই আব্রাহাম অ্যাকর্ডটা নিয়েই একটা সময় কিন্তু সমস্যা হয়েছিল, এবং ঠিক সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডে সই করতে যাওয়ার প্রাক মুহূর্তে সেটাকে ভেস্তে দেওয়ার জন্যই ইরান ইসরায়েল উপর হামাসকে যে আক্রমণ করিয়েছিল, এটা বলা হয়, বা হামাস আক্রমণ করেছিল। কিন্তু এর পিছনে ইরানের একটা যে হাত ছিল, সেটা অনেক অ্যানালিস্ট, বিশেষত ইসরায়েল কিন্তু এটা বলেছে। অনেকদিন আগের কথা, যদিও 2 বছর আগের কথা, সেটা কিন্তু বলেছে। তো বিষয়টা হচ্ছে এখন যে এইটা এখন সৌদি আরব করতে পারবে কি না, এবং ডোনাল্ড ট্রাম্প আরও স্পষ্ট করে বলেছেন যে এই চুক্তির আওতায় কোনো কারণেই সমৃদ্ধিকরণের অনুমতি দেবে না, অর্থাৎ ইউরেনিয়াম এনরিচমেন্ট তার অনুমতি কিন্তু থাকবে না। অংশীদারত্বকে কঠোরভাবে বেসামরিক পারমাণবিক শক্তির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, অর্থাৎ কোনো কারণেই এইটা সামরিক যে এনরিচমেন্ট, এই যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, সেটাতে কিন্তু করা যাবে না। অর্থাৎ সৌদি আরব আগামী দিনে কোনো মতেই এই যে প্ল্যান্ট, এই প্ল্যান্ট থেকে যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ করে আগামী দিনে একটা ওই পরমাণু বম বানাবার চেষ্টা করবে বা ব্যবস্থা করবে বা লেগে থাকবে, সেটা কিন্তু কোনো মতেই হবে না। এটা তিনি একদম স্পষ্ট করে বলে দিয়েছেন। এখন তাহলে সৌদি আরব কী করবে? সৌদি আরব তো এতদিন কাল পর্যন্ত যে ঐতিহাসিক চুক্তিটা হয়েছিল সেটাকে নিয়ে সারা পৃথিবীতে আলোচনা আছে। আসলে দুই দেশের মধ্যেই এটা একটা মনে হচ্ছে যে ফাঁকা আওয়াজ চলছে। আমেরিকা খুব আন্তরিকভাবে বিষয়টাতে তার সদিচ্ছা নাই। এখন ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরব, মানে ওয়াশিংটন এবং রিয়াদ, দুই দেশের দুই রাজধানী, এরকম একটা ঘোষণা করার পরে হঠাৎ সেখান থেকে আজকে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যাকট্র্যাক করলেন কেন? এটাই আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্ন। এখন সৌদি আরব একটা ব্যাপারে অনড় আছে যে ঠিক আছে, আব্রাহাম অ্যাকর্ড সই করা এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টা, সেটা সম্ভব হয় তখনই যদি ফিলিস্তিনি যে রাষ্ট্র গঠন, অর্থাৎ গাজাতে যে প্যালেস্টাইন রাষ্ট্র তৈরি করা, সেই বিষয়টা একটা বিশ্বাসযোগ্য যে কর্মপরিকল্পনা তার উপর নির্ভর করবে। অর্থাৎ ফিলিস্তিনি একটা স্টেট হবে যেখানে প্রায় ইসরায়েল ধ্বংস করেছে গাজাকে, সেখানে ফিলিস্তিনিদের জন্য একটা স্টেট হবে, একটা রাষ্ট্র হবে, সেটা কতদূর হবে তার উপর নির্ভর করছে এটা আমরা করব কি না। কারণ সেটা যদি না হয়, তাহলে ইরানের পক্ষে ওই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করা বা আব্রাহাম অ্যাকর্ড সই করা, সেটা কিন্তু খুবই একটা সংকটপূর্ণ বিষয় হবে। যদিও ছোটোখাটো দু একটা গালফ কান্ট্রি আগেই এই আব্রাহাম অ্যাকর্ডে সই করেছে, কিন্তু সবচেয়ে বড় দেশ তো সৌদি আরব, শক্তিশালী এবং আর্থিক দিক থেকে অনেক সমৃদ্ধ দেশ, আয়তনের দিক থেকে অনেক বড় ওই অঞ্চলে। ফলে এইটা দু দেশের কাছেই এখন একটা কিন্তু জট তৈরি হয়ে গেছে। এখন এই যে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি কি এই যে একটা জটিল অবস্থা হয়ে উঠলো বা একটা অচলাবস্থা হয়ে উঠলো, সেটি কি কাটিয়ে উঠতে পারবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন আমেরিকান কংগ্রেসই বা এটাকে অনুমতি দেবে কিনা বা অনুমোদন দেবে কিনা,
কংগ্রেসে তো পাস করাতে হবে। এখন কংগ্রেসে যদি সেটা আটকে যায় তাহলে সৌদি আরব চাইলেও এটা কিন্তু আর হবে না। এদিকে দেখা গেল সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডে সই করে দিল, তারপরে আমেরিকান কংগ্রেস সেখানে পাস হতে দিল না, মেজরিটি ভোট সেখানে পেল না, এবং সেখানে বিলটা পড়ে গেল। তাহলে তো খুব মুশকিল হবে সৌদি আরবের কাছে। এইটা একটা মস্ত বড় কিন্তু প্রশ্ন। তারপরে হচ্ছে যে তাহলে যদি এটা সইটা হয় তাহলে আমেরিকার যে ওই অঞ্চলে প্রভাবটা সেটা কীরকম থাকবে? এরকম ইরান, সৌদি আরব বা গাল জিসিসি কান্ট্রিগুলোর মধ্যে সম্পর্কই বা কী হবে? ইসরায়েলের সঙ্গে সম্পর্কই বা কী হবে? ইরান কি আব্রাহাম অ্যাকর্ডের প্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে কোনো রকম সমঝোতায় আগামী দিনে যাবে? সেটা তো খুবই একটা দূরবর্তী প্রশ্ন, কারণ সেটা একরকম সেই সোনার পাথর বাটির মতো, অর্থাৎ হবে অথচ হবে না, এরকম একটা বিষয় হয়ে দাঁড়াবে। এখন এটা কি হতে পারে সেটাই আলোচ্য বিষয়। এবং ডোনাল্ড ট্রাম্প কেনই বা এক মুহূর্তে কালকে একটা ঘোষণা দিয়ে আজকে তার সঙ্গে একটা শর্ত জুড়ে দিলেন কেন? তাহলে তো এই শর্তটা আগে আলোচনা করে বা দিয়েই এই ঘোষণাটা করলে ভালো হতো আগে। অথবা তিনি কি কোনো অলরেডি কংগ্রেস থেকে কোনো চাপ সৃষ্টি এর অনুভব করছেন যে কংগ্রেস এটাকে পাস হতে দেবে না, তখন থেকে হেনস্থ হবে? এবং সবচেয়ে মুশকিল হচ্ছে যে এই 2026 সালের নভেম্বর মাসে তার মিড টার্ম ইলেকশন আছে। রাষ্ট্রপতি হওয়ার পরেও আমেরিকাতে একটা নিয়ম আছে, 2 বছরের মাথায় একটা ইলেকশন হয়, মিড টার্ম ইলেকশন। জনসমর্থন তার দিকে কন্টিনিউ আছে কি না সেইটা, অর্থাৎ ধারাবাহিকভাবে জনতা তাকে সমর্থন করছেন কিনা সেটা জানার জন্য। তো বিষয়টা হচ্ছে যে সেখানে যদি ডোনাল্ড ট্রাম্প হেরে যান তখন তার সরকারটা একদম লেমডেক সরকার হয়ে যায়। অর্থাৎ তিনি প্রেসিডেন্ট থাকবেন, প্রেসিডেন্ট পরে তিনি পদ থেকে তাকে চলে যেতে হবে আর 2 বছরের জন্য, কিন্তু সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আমেরিকান কংগ্রেসের সিদ্ধান্তগুলি বিবেচিত হবে। সিনেট সিন্ডিকেটই বেশিরভাগ সিদ্ধান্তের ক্ষেত্রে আধিপত্য বিস্তার করবে। সেক্ষেত্রে তার কি হবে? এখন তিনি কি নভেম্বর ইলেকশনের কথা ভেবেই এটা করছেন? অথবা তিনি ভাবছেন যে সময় একটা হয়ে এসছে যে ইরানকে আমি প্রায় পরাজিত করেই ফেলেছি, তাহলে এখন আর এই ধরনের একটা শর্ত না জুড়ে দিয়ে আমি যদি এখন এই চুক্তিটা ফাইনাল করে বসি, যে ঘোষণা করা হয়েছে, তাহলে পরবর্তীকালেই বা তার প্রভাবটা কী হবে? এখন সবাই এইরকম একটা চুক্তি করে ফেলার পর তার যে ইম্প্যাক্টটা কী হতে পারে, দে আর ট্রাইং টু অ্যান্টিসিপেট দ্য ইম্প্যাক্ট of such type of an agreement between Washington and Riyadh. Both the parties, দুটো পক্ষই এটাকে চিন্তা করছে। সৌদি আরবকে চিন্তা করতে হচ্ছে যে আমি আব্রাহাম অ্যাকর্ডে সই করবো কিনা, এবং গতকাল যে কথাটা ডোনাল্ড ট্রাম্প বললেন আজকে আবার তার সঙ্গে একটা শর্ত জুড়ে দিলেন কিনা। সৌদি আরবে সেইভাবে একটা শর্ত জুড়ে দিয়েছে যে ফিলিস্তিনি রাষ্ট্রটা যদি স্বীকৃতি পায় এবং ফিলিস্তিনি রাষ্ট্র যদি হয়, যেটা তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্প একটা বোর্ড অফ পিস করেছিলেন, অনেকগুলো দেশকে নিয়ে একটা বোর্ড তৈরি করেছিলেন, কিন্তু সে কাজটা কিছু এগোয়নি, কারণ এর মধ্যে তিনি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেছেন। অতএব সেদিকে তার নজর দেওয়ার আর সময়ও নেই। তারপর তার আভ্যন্তরীণ অনেকগুলো সংকট তৈরি হয়েছে, তার পক্ষের জনসমর্থনটা আমেরিকাতে অনেকটা কিন্তু কমেছে। তাহলে তিনি এরকম একটা শর্ত কেন জুড়ে দিলেন যেটা সৌদি আরবের পক্ষে এই মুহূর্তে মেনে নেওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার? তার মানে কি তিনি ঘোষণা দেওয়ার পরেও সেখান থেকে পিছিয়ে আসতে চাইছেন, অথবা ভয় করছেন একবার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিলে তারপরে সেটাকে যদি শুধুমাত্র ওই বেসামরিক বা অসামরিক পরমাণু কেন্দ্র হয়, যেটা থেকে বিদ্যুৎ উৎপাদন হবে বা অন্যান্য যে সমস্ত হিউম্যান নিডে ব্যবহার হবে সে সমস্ত উৎপাদন হবে, ওষুধপত্রের উৎপাদন হবে, বোমা অ্যাটম ছাড়া এবং নিউক্লিয়ার এনরিচমেন্ট ছাড়া, ইউরেনিয়াম এনরিচমেন্ট ছাড়া, তো সেটা যদি ঠিক সেইভাবে মেনে চলা না হয় তাহলে তো আরেকটা পারমাণবিক শক্তি কেন্দ্র ওই জিসি কান্ট্রিগুলোর মধ্যে হবে। এবং সেক্ষেত্রে একটা সংকট যেটা হতে পারে সেটা তখন বাকি যে গালফ কান্ট্রিগুলো আছে সৌদি আরবের লক্ষ্য হবে সেইগুলোকে কবজা করে নেওয়া। যেভাবে চীন অবিরত বলছে তাইওয়ানকে কবজা করবো, চীন হয়তো যে কোনো মুহূর্তে তাইওয়ানকে কবজা করে নিতে পারে, কিন্তু তারপর সেটাকে ধরে রাখা সেটা কিন্তু খুব সমস্যা। সেই জন্যই চীন তাইওয়ান কবজা করতে যাচ্ছে না, কারণ একটা দেশকে কবজা করে নেওয়াটাই শেষ কথা নয়, কবজা করে সেটাকে ধরে রাখা সেটাই শেষ কথা।
কারণ আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান পিওকে কবজা করে গেছে, কিন্তু সেটাকে এখন ধরে রাখতে পারছে না, যা অশান্তি পাকিস্তানের পিওকেতে হচ্ছে, পাক অকুপায়েড কাশ্মীর যে জবরদখল করে সেখানে হচ্ছে। ভারতের যে কাশ্মীর তাকে এত রকম সুবিধা দিয়ে 370 হাঁটি দিয়ে 35 হাঁটিয়ে দিয়ে সমস্ত সেখানকার যে ট্রাইবেল মানুষ আদিবাসী মানুষদেরকে সমস্ত রকমের সুযোগ পৌঁছে দিয়ে, তাদের ভোটাধিকার ছিল না তাদেরকে ভোটাধিকার পৌঁছে দিয়ে, তাতেও কিন্তু কাশ্মীরের মানুষের মন কেন্দ্রীয় সরকার সন্তুষ্ট করতে পারছে না। সেখানে সমস্ত মানুষ এখনও কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছে না, এবং সেখানে সরকারটা ন্যাশনাল কনফারেন্সের সরকার চলছে। ফলে যদিও বিজেপির শক্তি বৃদ্ধি অনেক হয়েছে, জম্মুতে বিজেপি এখন সংখ্যাগরিষ্ঠ দল, কিন্তু জম্মু মূলত হিন্দু ডোমিনেটেড এরিয়া, এবং কাশ্মীর যেটা মুসলিম ডোমিনেটেড এরিয়া, সেখানে কিন্তু এত রকম সুযোগ সুবিধা দিয়েও সরকার বিজেপি কিন্তু সেখানে যে নিজেদের প্রভাব বিস্তার করতে পারছে না বা মানুষের ভোট পাচ্ছে না। তো অতএব কোনো একটা জায়গাকে দখল করে নিলেই যে সেটার উন্নতি করা যাবে সেটা কিন্তু সত্যি কথা না, আমরা বাস্তব পরিস্থিতি দেখছি। তাহলে আজকে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, বা ডোনাল্ড ট্রাম্প যেভাবে ফিলিস্তিনের সঙ্গে অর্থাৎ হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি করেছেন, বোর্ড অফ পিস করেছেন, সেখানে যে পুনর্গঠনের কাজ, সে পুনর্গঠনের কাজ কিছুই শুরু করেনি, এবং চোরাগপ্তা আক্রমণ তো পক্ষের মধ্যে চলছেই কম বেশি। তো ফলে হঠাৎ করে তিনি এটা জুড়ে দিলেন কেন, এটাই আজকে সবচেয়ে ভাবার বিষয়। আপনারা বিষয়টা ভাবুন, কেন হঠাৎ ডোনাল্ড ট্রাম্প এরকম আব্রাহাম অ্যাকর্ডে সই না করলে পরমাণু যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, কারখানা তৈরি করা বা প্ল্যান্ট তৈরি করা, সেটা দিয়ে আমেরিকান কোম্পানি সে কাজ করবে, এবং আপাতত তো পরমাণু যে হিউম্যান ডেভেলপমেন্টের কাজে লাগবে সেটাও তো যে হওয়ার কথা হলো, সেটা কিন্তু মেটেরিয়ালাইজ হবে কি না, বাস্তবায়ন হবে কি না, আজকের প্রেক্ষিতে সেটা কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপগুলো কীভাবে এগোই, কিংবা ডোনাল্ড ট্রাম্প যদি দেখতেই চাচ্ছেন কিনা যে ইরান একবার সম্পূর্ণরূপে সারেন্ডার করে কিনা, সারেন্ডার করলে হয়তো দেখা যাবে এই বিষয়টা ত্বরান্বিত করতে তাতে সুবিধা হবে। তখন সৌদি আরব ভাবে ঠিক আছে, ইরানের শক্তি তো শেষ হয়ে গেছে, এখন এটা আমার করা যায়। কিন্তু ফিলিস্তিনের প্রশ্নটা অন্য। ফিলিস্তিনটা সৌদি আরবের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যে ফিলিস্তিন থাকলে পরে ইসরায়েল একটা চাপে থাকবে। যেমনভাবে সানাতে হুথিকে সরকারি যে স্বীকৃত ইউএন স্বীকৃত সরকারকে দিয়ে সৌদি আরব হুথিকে এবং ইরানকে চাপে রেখেছে সবসময়। ফিলিস্তিন থাকলে সৌদি আরব সবসময় একটা ফিলিস্তিনের মাধ্যমে একটা ইসরায়েলকে চাপে রাখতে পারবে, সেই সুযোগটা হবে, কিন্তু সেটা হচ্ছে না। ফলে তারাও একটা শর্ত এর সঙ্গে জড়িয়ে দিয়েছে। তাহলে বিষয়টা এখন একটা কিন্তু ডেডলক পজিশনে পড়ে গেছে। অথবা ডোনাল্ড ট্রাম্পকে অপেক্ষা করছেন যে নভেম্বরে তার জয়লাভ হয়ে যাক, আরও 2-3 মাস তিনি বিষয়টা লিঙ্গার করবেন, এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 4 মাস, তখন ডিসেম্বরে করবেন, ব্যাপারটি একটু ঠেলে দেওয়া যাক। কথা হয়ে থাকে এই পর্যন্ত, কিন্তু বিষয়টা মেটেরিয়ালাইজ হওয়া, একদম খাতায় কলমে চুক্তি সই করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে যায়। এখন অনেক $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট হবে, সেইটা সম্ভবত যৌথ উদ্যোগ হবে, অর্থাৎ আমেরিকা ইনভেস্ট করবে, আমেরিকান কোম্পানি, এবং সৌদি আরব ইনভেস্ট করবে, এরকম কিছু একটা হবে। এবং মনিটরিংটা কে করবে, যে সেখানে যে ইউরেনিয়ামের কাজটা হচ্ছে সেটা শুধুমাত্র ওই মানুষের উপকারের জন্যই কাজটা হবে না, সৌদি আরব আবার গোপনে নিজেদের লোকজন দিয়ে সেখানে একটা কোনো অ্যাটম বম বা পরমাণু বম তৈরি করার চেষ্টা করবে, বা সেখান থেকে ইউরেনিয়াম যেমনভাবে ইরান অন্য জায়গায় নিজে লুকিয়ে রেখেছে সেরকম যদি কিছু ঘটনা ঘটে, সেটাই বা কীভাবে মনিটরিং করা হবে। এই সমস্ত অনেকগুলো বিষয় আসলে এই ঘটনাটার সঙ্গে জড়িয়ে গেছে। সেই জন্য এখন এই যে চুক্তিটা ফাইনাল হবে কি না, সেটা একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। কিন্তু দেখা যাক, লেটস সি। আপনারা কমেন্ট করে জানাবেন এটা কী হতে পারে, বা কেন এক পা এগিয়ে ডোনাল্ড ট্রাম্প আবার 2 পা পিছিয়ে গেলেন। এটাই কোনো যুদ্ধ কৌশল, এটা কি কোনো একটা ডিপ্লোম্যাটিক কৌশল, বা ওই অঞ্চলের কিছু একটা বর্তমান ভৌগোলিক এবং যুদ্ধ পরিস্থিতিতে যে একটা অঙ্ক চলছে, সেই অঙ্কের একটা কোনো ওঠানামা চলছে, না পাকিস্তানের পক্ষ থেকেই কোনো একটা আমেরিকায় কোনো মেসেজ গেছে। পাকিস্তান তো এরকম একটা চুক্তি সৌদি আরবের সঙ্গে হোক, সেটা
মন থেকে খুব একটা চাওয়ার কথা নয়, কারণ এরকম একটা চুক্তি হলে যখন সৌদি আরব এর বলে একটা খানিকটা শক্তিশালী হয়ে যাবে, তখন কিন্তু এখন যে তাদের পাকিস্তানের সঙ্গে সাহায্যটা দরকার পড়ছে বা অন্তত কমপক্ষে সিকিউরিটি এগ্রিমেন্টটা হয়েছে, সেই এগ্রিমেন্টটার গুরুত্বটা কিন্তু খুব একটা থাকবে না। যে কোনো সময় সৌদি আরব সেই এগ্রিমেন্টটাকে ভেঙে দিয়ে বেরিয়ে আসতে পারে কোনো একটা অজুহাত দিয়ে বা বিশেষ একটা নির্দিষ্ট কারণের ভিত্তিতেই, সেটাও সম্ভাবনা আছে। ফলে বিষয়টা এখন একটু জটিল হয়ে গেল। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে এটা কী হয় দেখার জন্য। আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। এখানেই এই ব্লগটি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।